আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাকিব স্টোরি লাউঞ্জ। আজকে পড়ে শোনাবো রকিব হাসানের তিন গোয়েন্দার সিরিজ থেকে প্রথম গল্প তিন গোয়েন্দা দ্বিতীয় পর্ব। রোমাঞ্চকেরা গল্পের দ্বিতীয় পর্বটি শুরু করা যাক। টেরর ক্যাসেলের পুরো ইতিহাস লিখে এনেছে রবিন। সারাটা বিকেল খুঁটিয়ে সব পড়ল কিশোর। তারপর উঠল, ক্যাসেলে যাবার জন্যে তৈরি হলো। সারাক্ষণই যাব না করল মুসা, কিন্তু শেষে দেখা গেল সেও তৈরি হয়ে এসেছে। পুরনো এক সেট কাপড় পরেছে, সঙ্গে নিয়েছে তার পুরনো টেপ রেকর্ডারটা। পকেটে নোটবুক নিল রবিন, আর নিল চোখা করে শীষ তোলা পেন্সিল। ফ্ল্যাশ গান সহ ক্যামেরা কাঁধে ঝুলিয়ে নিল কিশোর। খাওয়া দাওয়া সেরে এসেছে তিনজনেই। মুসা আর রবিন বাড়িতে বলে এসেছে রোলস রয়েসে চড়ে হাওয়া খেতে যাচ্ছে। দুজনের বাবা মা কেউ আপত্তি করেনি। কিশোরও বেড়াতে যাওয়ার অনুমতি নিয়েছে চাচির কাছ থেকে। আধার নামলো। স্যালভিজ ইয়ার্ডের গেটের বাইরে এসে দাঁড়ালো তিন গোয়েন্দা। আগেই টেলিফোন করে দেয়া হয়েছে রেন্টার রাইড কোম্পানিতে। রোলস রয়েসের বিশাল জ্বলন্ত দুই চোখ দেখা গেল মোড়ের মাথায়। দেখতে দেখতে কাছে এসে দাঁড়ালো গাড়ি। গাড়িতে উঠে বসলো তিন কিশোর। কোথায় যাবে জানতে চাইল হ্যানসন। কোলের ওপর একটা ম্যাপ বিছিয়ে নিয়েছে কিশোর। একটা জায়গায় আঙ্গুল রেখে হ্যানসনকে দেখিয়ে বলল, ব্ল্যাক ক্যানিয়ন। এই যে, এ পথে যেতে হবে। ঠিক আছে মাস্টার পাশা। অন্ধকার নিঃশব্দে ছুটে চলল রোলস রয়েস। ধীরে ধীরে ওপরে উঠে যাচ্ছে পাহাড়ি পথ ধরে। একপাশে নিচে গভীর খাদ। খানিক পরেই তীক্ষ্ণ মোড় নিয়েছে পথ। কিন্তু দক্ষ ড্রাইভার হ্যানসন। তার হাতে নিজেদের ভার ছেড়ে দিয়ে একবারে নিশ্চিন্ত তিন কিশোর। আজ রাতে তদন্ত করার ইচ্ছে নেই, পাশে বসা দুই সঙ্গীকে বলল কিশোর। শুধু দেখে আসবো দুর্গটা। উদ্ভট কিছু চোখে পড়লে তার ছবি তোলার চেষ্টা করব। আর তুমি, মুসা, আজব যে কোনো শব্দ রেকর্ড করে নেবে টেপে। আমাকে রেকর্ড করতে দিলে। থেমে গেল মুসা। আরেকটা তীক্ষ্ণ মোড় নিল গাড়ি। নিচের অন্ধকার খাদের দিকে চেয়ে শিউরে উঠল একবার। তারপর ফিরল আবার কিশোরের দিকে। হ্যাঁ, আমাকে রেকর্ড করতে দিলে শুধু দাঁতের দাঁত বাড়ি খাবার শব্দ উঠবে, আর কিছু না। রবিন মুসার কথায় কান না দিয়ে বলল কিশোর, তুমি গাড়িতে থাকবে, আমাদের ফেরার অপেক্ষা করবে। একেবারে আমার পছন্দসই কাজ, খুশি হয়ে বলল রবিন। জানালা দিয়ে বাইরে চেয়ে আছে। ইস, দেখেছ কি অন্ধকার। অন্ধকার গিরিপথে ঢুকে পড়ছে গাড়ি। দুধারে খাড়া উঠে গেছে পাহাড়। বারবার একে বেঁকে এগিয়ে গেছে পথটা। কোথাও এক বিন্দু আলো দেখা যাচ্ছে না। ঘুটঘুটে অন্ধকার। একটা বাড়িঘর চোখে পড়ছে না কোথাও। ব্ল্যাক ক্যানিয়ন নাম যেই রাখুক ঠিকই রেখেছে, চাপা গলায় বলল মুসা। সামনে বাধা দেখতে পাচ্ছি, বলে উঠল কিশোর। ঠিকই, সামনে পথ বন্ধ। পাথর আর মাটির স্তূপ, দুধারে পাহাড়ে গায়ে ঘন হয়ে জন্মে আছে মেলকোয়াইটের ঝোপ। কিন্তু ঘাসের নাম গন্ধ নেই। ফলে রোদ বৃষ্টি বাতাসে আলগা হয়ে গেছে মাটি, পাথর গড়িয়ে গড়িয়ে পড়ে জমা হয়েছে পথের ওপর। স্তূপের ভেতর থেকে উকি দিয়ে আছে একটা ক্রসবারের মাথা। কোনো এককালে লোক চলাচল ঠেকানোর জন্য লাগানো হয়েছিল। এখন আর বারের দরকার নেই। তার চেয়ে ভালো ব্যবস্থা গড়ে তুলেছে মাটি আর পাথর। স্তূপের কাছে এসে গাড়ি থামিয়ে দিল হ্যানসন। আর যাবে না, বলল সে। তবে আপনাদের তেমন অসুবিধা হবে বলে মনে হয় না। ম্যাপে দেখছি কয়েকশো গজ এগিয়ে একটা মোড় ঘুরলেই পৌঁছে যাবেন ক্যাসলে। তা ঠিক, সায় দিল কিশোর। আমরা নেমেই যাচ্ছি। মুসা, এসো। নেমে এলো দুজনে। গাড়ি ঘুরিয়ে রাখছে হ্যানসন। ঘণ্টাখানেকের ভেতরেই ফিরবো আমরা, ডেকে হ্যানসনকে বলল কিশোর। এগিয়ে চলল দুই গোয়েন্দা। খাইছে,
শঙ্কিত গলায় উঠল মুসা। দেখেই গা ছমছম করছে। দাঁড়িয়ে পড়েছে সে। দাঁড়িয়ে পড়ল কিশোরও। অন্ধকারে সামনে তাকালো। গিরিপথের শেষ প্রান্তে একটা পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছে অদ্ভুত এক কাঠামো। তারাখচিত আকাশের পটভূমিতে বেশ স্পষ্টই দেখা যাচ্ছে ওটা। বিশাল মোটা পাথরের একটা থাম যেন উঠে গেছে আকাশের দিকে। থামের চূড়ায় একটা রিং পরিয়ে দেয়া হয়েছে যেন। টেরর ক্যাসেলের টাওয়ার। শুধু টাওয়ারটাই। ক্যাসেলের আর বিশেষ কিছুই নজরে পড়ছে না এখান থেকে। দিনের বেলা এলেই ভালো হতো, বিড়বিড় করে বলল মুসা। মাথা নাড়ল কিশোর। না, দিনে কিছু ঘটে না ক্যাসলে। ভূতপ্রেতগুলো বেরোয় রাতের বেলা। ভূতের তারা খেতে চাই না আমি। এমনিতেই প্যান্ট নষ্ট করার সময় হয়ে এসেছে। আমারও, স্বীকার করল কিশোর। পেটের ভেতর কেমন সুরসুরি লাগছে। কয়েক ডজন প্রজাপতি ঢুকে পড়েছে যেন। তাহলে চল ফিরে যাই, সুযোগ পেয়ে বলল মুসা। হাঁপ ছেড়ে বেঁচেছে যেন। এক রাতে অনেক দেখা হয়েছে, চল হেডকোয়ার্টারে ফিরে গিয়ে নতুন কোনো প্ল্যান ঠিক করি। প্ল্যান তো ঠিকই আছে, বলল কিশোর। একটা শেষ না করে আরেকটা কেন? পা বাড়ালো কিশোর। এগিয়ে চলল ক্যাসেলের দিকে। মাঝে মাঝে টর্চ জেলে পথ দেখে নিচ্ছে। প্রায় খাড়া হয়ে উঠে গেছে পথটা। আলগা পাথরের ছড়াছড়ি, ছোট বড় মাঝারি সব আকারের। হরকে যাচ্ছে পা, কখনো হোঁচট খাচ্ছে, কিন্তু থামল না গোয়েন্দা প্রধান। কয়েক মুহূর্ত অপেক্ষা করল মুসা। তারপর পিছু নিল কিশোরের, তার হাতেও টর্চ। এমন অবস্থায় পড়ব জানলে কিশোরের কাছাকাছি হয়ে ক্ষুণ্ণ গলায় বলল মুসা। গোয়েন্দা হওয়ার কথা কল্পনাও করতাম না। কেসটা মিটে গেলেই অন্যরকম মনে হবে, বলল কিশোর। কেউ কেটা গোছের কিছু মনে হবে নিজেকে। প্রথম কেসে কি রকম নাম হবে তিন গোয়েন্দার ভেবে দেখেছ? কিন্তু ভূতের সামনে যদি পড়ে যাই, কিংবা নীল অশরীরী তারা করে, দুই কয়টা দৈত্য দানবের বাচ্চা এসে ঘাড় চেপে ধরলেও আশ্চর্য হব না। ওরা আসুক, তাই আমি চাই। বলতে বলতে কাঁধে ঝোলানো ক্যামেরার গায়ে আলতো চাপড় দিল কিশোর। বেটাদের ছবি তুলে নেব, বিখ্যাত হয়ে যাব রাতারাতি। বিখ্যাত হবার আগেই যদি ঘাড়টা মটকে দেয়। স স স ঠোঁটে আঙ্গুল রেখে হুঁশিয়ার করে দিল সঙ্গীকে কিশোর। আচমকা দাঁড়িয়ে পড়েছে, নিভিয়ে দিয়েছে টর্চ। পাথরের মতো স্থির হয়ে গেল মুসা। হঠাৎ আলো নিভে যাওয়ায় অন্ধকার যেন আরো বেশি করে চেপে ধরল চারদিক থেকে। কেউ কিংবা কিছু একটা এদিকেই নেমে আসছে, সোজা ছেলে দুটোর দিকে। অদ্ভুত পায়ের আওয়াজ, চাপা, মৃদু। সেই সঙ্গে পায়ের আঘাতে ছোট ছোট পাথর গড়িয়ে পড়ার কেমন সুরেলা শব্দ। ক্যামেরা হাতে তৈরি হয়ে আছে কিশোর। আরো এগিয়ে এলো পায়ের শব্দ। আরো। হঠাৎ ঝিলিক দিয়ে উঠল ফ্ল্যাশগানের তীব্র নীলচে সাদা আলো। ক্ষণিকের জন্য বড় বড় দুটো টকটকে লাল চোখ চোখে পড়ল। লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে চোখের মালিক। আরেক মুহূর্ত পরেই তাদের কাছে এসে গেল ওটা। পরক্ষণেই আরেক লাফে বেরিয়ে গেল পাশ কেটে। পাথর গড়ানোর আওয়াজ তুলে লাফাতে লাফাতে চলে গেল জিপটা। খরগোশ, বলল কিশোর। সরেই বোঝা গেল হতাশ হয়েছে। জানোয়ারটাকে ভয় পেয়ে দিয়েছি আমরা। আমরা দিয়েছি, চেঁচিয়ে উঠল মুসা। আমাদেরকে দেয়নি বেটা। আর একটু হলেই তো ভিড়মি খেয়ে পড়েছিলাম। ও কিছু না, রাতের বেলা রহস্যজনক শব্দ আর নড়াচড়ার ফলে নার্ভাস সিস্টেমের ওপর বিশেষ প্রতিক্রিয়া ঘটেই থাকে এমন। বন্ধুকে অভয় দিল কিশোর। চলো এগোই। মুসার হাত ধরে টান দিল সে। আর চুপি চুপি এগিয়ে লাভ নেই। ফ্ল্যাশারের আলোয় নিশ্চয় চমকে গেছে ভূতগুলো। যদি থেকে থাকে, তাহলে কি গান গাইতে গাইতে এগোবো? মোটোই এগোনোর ইচ্ছে নেই মুসার। পেছনে পড়ে গেছে। এতে একটা উপকার হবে। ভূতের গুণগানি
দীর্ঘশ্বাস, কিছুই কানে ঢুকবে না। কানে ঢুকুক, তাই চাই আমি। দৃঢ় শোনালো কিশোরের গলা। সব শুনতে চাই আমি। চেঁচানি, দীর্ঘশ্বাস, খসখস, শেকলের ঝনঝনানি। ভূতেরা যত রকম শব্দ ব্যবহার করে সব। মুসার মনের ভাব ঠিক উল্টো, কিন্তু বলল না আর কিছু। জানে লাভ নেই বলে। বন্ধুকে চেনে সে। একবার যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দুর্গে ঢুকবেই কিশোর বাসা, কোনো বাধাই এখন ঠেকাতে পারবে না তাকে। চুপচাপ সঙ্গীর পিছু পিছু এগিয়ে চলল মুসা। যতই এগোচ্ছে ওরা, আকাশের পটভূমিতে ধীরে ধীরে বড় হচ্ছে টাওয়ারটা। ক্যাসলের অন্যান্য অংশ চোখে পড়েছে এখন। আবছাভাবে নিজের অজান্তেই শিউরে উঠল একবার মুসা। কি কি ঘটায় ওখানে ভূতেরা, সব বলেছে রবিন। ওই কথাগুলোই বারবার ঘুরে ফিরে মনে আসছে গোয়েন্দা সহকারীর। ভুলে থাকতে চাইছে, পারছে না। দুর্গ ঘিরে থাকা উঁচু পাথরের দেয়ালের কাছে এসে দাঁড়ালো ওরা। থামলো এক মুহূর্ত, তারপর গেট দিয়ে ঢুকে পড়ল দুর্গ প্রাঙ্গণে। এসে গেলাম। থেমে দাঁড়িয়েছে কিশোর। বড় টাওয়ারটার পাশেই আরেকটা ছোট টাওয়ার। এটার মাথা চোখা। এমনই ছোট ছোট আরো কয়েকটা টাওয়ার রয়েছে এদিক ওদিক। জানালায় জানালায় কাচের সার্সি, তারার আলোয় চিকচিক করছে ম্লান ভাবে। মুসার মনে হচ্ছে ওগুলো জানালা নয়, ভূতের চোখ তার দিকে চেয়ে মুখ টিপে হাসছে। কোনো রকম জানান না দিয়ে হঠাৎ উড়ে এলো ওটা, কালো একটা ছায়া নিঃশব্দে। আঁতকে উঠে মাথা নুয়ে ফেলল মুসা। চেঁচিয়ে উঠল, ইয়াল্লাহ, বাদুর! বাদুড়েরা শুধু পোকামাকড় খায়, মনে করিয়ে দিল কিশোর। অত ভয় পাওয়ার কিছু নেই। এটা হয়তো রুচি বদলাতে চায়। সুযোগ দিয়ে লাভ কি? ড্রাকুলার প্রেতাত্মাও হতে পারে। সঙ্গীর কথায় কান না দিয়ে আঙ্গুল তুলে সামনে প্রাসাদের গায়ে বসানো বিরাট দরজা দেখালো কিশোর। চল, ঢুকে পড়ি। আমার পা কথা শুনবে বলে মনে হয় না। কেবলই পেছনে চলতে চাইছে ও দুটো। আমার দুটোও, স্বীকার করলো কিশোর। জোর করে কথা শোনাতে হবে। এসো। পা বাড়ালো কিশোর। ভয়াবহ ওই ক্যাসলে বন্ধুকে একা ঢুকতে দেয়া উচিত হবে না। পেছনে চলল মুসাও। মার্বেলের সিঁড়ি ভেঙে একটা চওড়া বারান্দায় উঠে এলো দুজনে। দরজার নবের দিকে হাত বাড়াতেই কিশোরের কবজি চেপে ধরল মুসা। থাম! শুনতে পাচ্ছ? বাজনা বাজাচ্ছে কেউ। কান পাতল দুজনেই। লক্ষ লক্ষ মাইল দূর থেকে আসছে যেন অদ্ভুত কিছু শব্দের আভাস। এক মুহূর্ত, তারপরেই হারিয়ে গেল শব্দগুলো। এখন শোনা যাচ্ছে আধার রাতের পরিচিত সব আওয়াজ। পোকামাকড়ের কর্কশ ডাক, হু হু বাতাসে, মাঝে মধ্যে পাহাড়ে পাথুরে গা বেয়ে গড়িয়ে পড়া ছোট্ট পাথরের চাপা টুকুর টাকুর। শুধুই কল্পনা। গলায় জোর নেই কিশোরের। এমনও হতে পারে গিরিপথের ওপারে কোনো বাড়িতে টেলিভিশন চলছে। বাতাসে ভেসে এসেছে তার আওয়াজ। খালি বাতাসও হতে পারে। হাজারো রকম শব্দ করতে পারে বাতাস। তা পারে, বিড়বিড় করে বলল মুসা। তবে পাইপ অর্গান হলেও অবাক হব না। হয়তো বাজানোর নেশায় পেয়েছে এ মুহূর্ত নীলভূতকে। তাহলে চোখে দেখে শিওর হতে হবে, বলল কিশোর। চলো ঢুকি। হাত বাড়িয়ে দরজার নব চেপে ধরল কিশোর। জোরে মোচড় দিয়ে ঠেলা দিতেই তীক্ষ্ণ একটা ক্যাচ আওয়াজ উঠল। ভয়ানক জোরে বুকের খাঁচায় বাড়ি মারল একবার মুসার হৃৎপিণ্ড। পেছনে ফিরে দৌড় মারতে যাচ্ছিল, থেমে গেল শেষ মুহূর্তে। খুলে গেছে বিশাল দরজা। দরজার কবজার আওয়াজ হয়েছে, বুঝতে পারল। কিশোরের অবস্থাও বিশেষ সুবিধার নয়। বুকের ভেতর দূর দূর করছে তারও। ফিরে ছুট লাগাতে ইচ্ছে করছে। মনোবল পুরো ভেঙে পড়ার আগেই বন্ধুর হাত চেপে ধরল। তাকে নিয়ে ঢুকে পড়ল ভেতরে। গাঢ় অন্ধকার গিলে নিল যেন দুই কিশোরকে। টর্চ জ্বলল ওরা। লম্বা এক
হল ঘরে এসে দাঁড়িয়েছে। হলের ওপাশে একটা দরজা, সেদিকে এগিয়ে চলল দুজনে। ভাবসা গন্ধ, বাতাস ভারী, চারিদিকে নাচছে যেন ছায়া ছায়া অশরীরীর দল। দরজাটা পেরিয়ে এলো ওরা, বিরাট আরেকটা হলে এসে দাঁড়ালো। দোতলার সমান উঁচু ছাদ। দাঁড়িয়ে পড়ল কিশোর। এসে গেছি, এটা মেইন হল। ঘন্টাখানেক থাকবো এখানে, তারপর যাব। যাব? চাপা কাপা কাপা গলায় কিশোরের কথার প্রতিধ্বনি করে উঠল কেউ। কানের কাছে ফিসফিস করে উঠল শব্দটা। শুনলে থরথর করে কাঁপছে মুসা, ফিসফিস করতেও ভয় পাচ্ছে। ভূতটা আমাদের সঙ্গে যাবে বলছে, চল পালাই। থাম! সঙ্গীর হাত খামচে ধরল কিশোর। থামো! আবার কথা শোনা গেল কাপা কাপা। হুম, বুঝেছি, বলল কিশোর। প্রতিধ্বনি আর কিছু না। খেয়াল করেছো কত বড় ঘর? দেয়ালের কোনো কোণ নেই, ড্রামের দেয়ালের মতো গোল। এতে শব্দ প্রতিধ্বনি হয়ে খুব বেশি। ইচ্ছে করেই হয়তো এমন ঘর তৈরি করিয়েছে জন ফিলবি, কোনো বিশেষ উদ্দেশ্যে। নামও রেখেছে মিলিয়ে, ইকো রুম। রুম। কানের কাছে ফিসফিসিয়ে উঠল আবার কাপা প্রতিধ্বনি। কিশোরের কথা ঠিক বুঝতে পারল মুসা। ভয় কেটে যাচ্ছে। সাধারণ একটা ব্যাপার তাকে কি রকম ভয় পাইয়ে দিয়েছিল ভেবে লজ্জা পেল মনে মনে। ফিরে গিয়ে রবিনকে নিশ্চয় কথাটা বলবে কিশোর, তাকে নিয়ে হাসাহাসি করবে তাই বলল। আসলে আগেই বুঝতে পেরেছি আমি। ভয় পাওয়ার ভান করেছিলাম শুধু, এবং কথাটা প্রমাণ করার জন্যেই জোরে হা হা করে হেসে উঠল। সঙ্গে সঙ্গে উঠল প্রতিধ্বনি, হা 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 হা। ধীরে ধীরে অনেক দূরে কোথাও মিলিয়ে গেল যেন শব্দের রেশ। ঢোক গিলল মুসা। কাণ্ডটা আমি কি করলাম? জোরে কথা বলতে ভয় পাচ্ছে, ফিসফিসিয়ে বলল। তো কে করলো? নিচু গলায় বলল কিশোর। যা করেছ করেছ, আর করো না। পাগল, ফিসফিস করে বলল মুসা। কথাই বলবো না জোরে। কথা বলবে না কেন? এসো। টেনে সঙ্গীকে এক পাশে নিয়ে গেল কিশোর। ঘরের ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে কথা বললে প্রতিধ্বনি হবে, এখানে বলতে পারো নিশ্চিন্তে। তাহলে আগে আমাকে বলে নিলেই পারতে। ক্ষুণ্ণ মনে হলো মুসাকে। আমি তো জানি প্রতিধ্বনির নিয়মকানুন, সব তোমারও জানা আছে, বলল কিশোর। পড়নি? পড়েছি, স্বীকার করল মুসা, কিন্তু ভুলে গিয়েছিলাম। আচ্ছা, পূবের কোনো অঞ্চল থেকে এসেছিল একটা পরিবার, একটা রাতও কাটাতে পারিনি এখানে, ভেগেছে। কেন, বুঝেছ কিছু? পশ্চিমে সুবিধা করতে পারবে না ভেবে হয়তো আবার পূবেই ফিরে গেছে। নির্লিপ্ত গলা কিশোরের। তবে এটা ঠিক, 20 বছরে কেউ পুরো একটা রাত কাটাতে পারেনি এখানে। আমাদের জানতে হবে কি কারণে এত ভয় পেল ওরা। কারণ আর কি? ভূত, বলল মুসা। ঘরের চারদিকে টর্চের আলো ফেলেছে সে। হলের এক প্রান্ত থেকে একটা সিঁড়ি উঠে গেছে দোতলায়, কিন্তু ওই সিঁড়ি বেয়ে ওপরে যাবার কোনো ইচ্ছেই তার নেই। কোনো কোনো জায়গার দেয়াল বিচিত্র রঙিন কাপড়ে ঢাকা, নষ্ট হয়ে গেছে কাপড়গুলো। তার নিচে কারুকাজ করা কাঠের বেঞ্চ পাতা। দেয়ালের গায়ে মাঝে মাঝেই ছোট ছোট চৌকানো তাক, ওইগুলোতে দাঁড় করিয়ে রাখা হয়েছে প্রাচীন বর্ম পোশাক। কয়েকটা বড় বড় ছবি ঝুলছে দেয়ালে। আলো ফেলে ফেলে প্রতিটি ছবি দেখছে মুসা। বিভিন্ন পোশাকে, বিভিন্ন ভঙ্গিতে, সব একজন লোকের ছবি। একটা ছবিতে সম্ভ্রান্ত এক ইংরেজে পোশাকে দেখা যাচ্ছে তাকে। পাশে আরেকটাতে হয়ে গেছে কুঁজো অদ্ভুত পোশাক পরা একচোখা এক জলদস্যু। অনুমান করল মুসা, ছবিগুলো দুর্গের মালিক জন ফিলবির। সেই নির্বাক সিনেমার যুগের নামকরা কিছু ছবির
দৃশ্য বড় করে একে দেয়ালে সাজিয়ে রেখেছে অভিনেতা। চুপ করে থেকে এতক্ষণ বোঝার চেষ্টা করলাম। হঠাৎ বলল কিশোর, কই, মুহূর্তের জন্য তো ভয় টের পেলাম না। তবে একটু কেমন কেমন যে করছে না তা নয়। আমারও, জানালো মুসা। তবে ভয় ঠিক পাচ্ছি না। অনেক পুরনো একটা বাড়িতে দাঁড়িয়ে থাকলে যেমন হয় তেমন অনুভূতি হচ্ছে। নোট পড়ে জেনেছি। চিন্তিত দেখাচ্ছে কিশোরকে। লোকের ওপর প্রতিক্রিয়া ঘটাতে সময় নেয় টেরর ক্যাসল। শুরুতে হালকা এক ধরনের অস্বস্তি বোধে জন্মে, আস্তে আস্তে বাড়ে, প্রচণ্ড আতঙ্কে রূপ নেয় এক সময়। কিশোরের শেষ কথাটা পুরোপুরি কানে ঢুকল না মুসার। দেয়ালে টাঙানো একটা ছবির ওপর আটকে গেছে তার দৃষ্টি। হঠাৎ এক ধরনের অস্বস্তি বোধ চেপে ধরেছে তাকে। ক্রমেই বাড়ছে সেটা। মুসার দিকে চেয়ে আছে একচোখা জলদস্যু। নষ্ট চোখটা গোল করে কাটা কালো কাপড়ে ঢাকা, কিন্তু ভালো চোখটা জ্যান্ত চোখের মতোই চেয়ে আছে যেন তার দিকে। জ্বলছে, হালকা লালচে একটা আভা বিকিরণ করছে যেন। কিন্তু ও কি? দ্রুত একবার চোখের পাতা পড়ল না। কিশোর, গলা দিয়ে কোলা ব্যাঙের ঘরঘরে আওয়াজ বেরোলো মুসার। ছবিটা আমাদের দিকে চেয়ে আছে। কোন ছবি? ওই যে ওটা। টর্চের আলোর রশ্মি নাচিয়ে ছবিটা নির্দেশ করলো মুসা। আমাদের দিকেই চেয়ে আছে। দৃষ্টি বিভ্রম, জবাব দিল কিশোর। ইচ্ছে করেই এমনভাবে আঁকে শিল্পী, মনে হয় দর্শকের দিকেই চেয়ে আছে চোখ। যেদিক থেকেই দেখো না কেন তোমার দিকেই চেয়ে আছে মনে হবে। কিন্তু কিন্তু ওটা রঙে আঁকা চোখ নয়, প্রতিবাদ করলো মুসা। ওটা ওটা সত্যিকারের চোখ, জ্যান্ত চোখ। সে তোমার মনে হচ্ছে। ওটা রঙে আঁকা চোখই। চলো কাছ থেকে দেখি। ছবিটার কাছে এগিয়ে গেল কিশোর। এক মুহূর্ত দ্বিধা করে শেষে তাকে অনুসরণ করলো মুসা। দুজনেই আলো ফেললো ছবির ওপর। ঠিক কিশোরের কথাই ঠিক, রঙে আঁকা চোখ ওটা। তবে আঁকা হয়েছে দক্ষ হাতে, একবারে জ্যান্ত মনে হচ্ছে। হ্যাঁ, রঙে আঁকা। চিন্তিত ভঙ্গিতে মাথা চোকালো মুসা। কিন্তু মেনে নিতে পারছি না। চোখের পলক ফেলতে দেখছি। আরে, হঠাৎ যেন কথা আটকে গেল তার। কিছু টের পাচ্ছ? ঠান্ডা, অবাক শোনালো কিশোরের গলা। ঠান্ডা একটা অঞ্চলে এসে ঢুকেছি আমরা। এরকম ঠান্ডা আবহাওয়া সব পোড়া বাড়িতেই কিছু কিছু জায়গায় থাকে। তাহলে স্বীকার করছো এটা পোড়ো বাড়ি? রীতিমতো কাঁপছে মুসা। দাঁতে দাঁত বাড়ি খাওয়া শুরু হয়েছে। ভীষণ শীত করছে। মেরু অঞ্চলে এসে ঢুকলাম নাকি রে বাবা! ভূত, সব ভূত এসে ঝাঁপিয়ে পড়েছে আমার উপর। কিশোর, ভয় পাচ্ছি আমি। নিজেকে স্থির রাখার জোর চেষ্টা চালাচ্ছে মুসা, কিন্তু দাঁতে দাঁতে বাড়ি খাওয়া রোধ করতে পারছে না। কোথা থেকে গায়ে এসে লাগছে তীব্র ঠান্ডা হাওয়ার স্রোত। তারপরেই চোখে পড়ল বাতাসে হালকা ধোঁয়া। শুকনো, অতি হালকা ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে রূপ নিচ্ছে যেন একটা শরীর। মুহূর্তে ভয় প্রচণ্ড আতঙ্কে পরিণত হলো। পায়ে করে ঘুরল মুসা। কথা শুনল না। পা তাড়িয়ে বের করে নিয়ে এলো তাকে ঠান্ডা অঞ্চল থেকে। হল পার করে এনে বারান্দায় ফেললো। সেখান থেকে প্রায় উড়িয়ে নামিয়ে আনলো সিঁড়ির নিচে, প্রাঙ্গণে, পথে। পেছনে তাড়া করে আসছে পায়ের শব্দ। আরো জোরে ছুটল মুসা। ক্রমেই কাছে এসে যাচ্ছে পায়ের শব্দ। দেখতে দেখতে পাশে এসে গেল। হাল ছেড়ে দিল মুসা। পাশে চাইল। আরে কিশোর! অবাকই হলো মুসা। তিন গোয়েন্দার নেতাকে কোনো কারণে এত ভয় পেতে এর আগে কখনো দেখেনি সে। কি হলো? তোমার পাও হুকুম মানছে না? ছুটতে ছুটতে জিজ্ঞেস করলো মুসা। মানছে তো, ওদেরকে ছোটার হুকুম দিয়েছি আমি, চেঁচিয়ে জবাব দিল কিশোর। থামলো না ওরা, ছুটেই চলল
হাতে ধরা টর্চে ঝাঁকুনি লাগছে অনবরত। পথের ওপর অদ্ভুত ভঙ্গিতে নাচছে আলোর রশ্মি। টেরর ক্যাসেলের কাছ থেকে দ্রুত সরে যাচ্ছে ওরা। ছুটতে ছুটতে বাঘের কাছে চলে এলো ওরা। গতি কমালো একটু। বাঘ ঘুরল, পেছনে ফিরে চাইলো এবার কিশোর। বাঘের ওপাশে অদৃশ্য হয়ে গেছে টেরর ক্যাসেলের গর্বিত টাওয়ার। সামনে অনেক নিচে উপত্যকার লস অ্যাঞ্জেলস শহরের আলো মিটমিট করছে। থামলো না ওরা। ছুটতে ছুটতে পাথর মাটির স্তূপের কাছে চলে এলো। এখানেও থামলো না, চলে এলো ওপাশে। 100 গজ নিচে দাঁড়িয়ে আছে কালো রোলস রয়েস। গতি একটু কমালো দুজনে। ঠিক এই সময়ই শোনা গেল তীক্ষ্ণ প্রলম্বিত একটা চিৎকার। অনেক পেছনে ক্যাসলের দিক থেকে আসছে। থেমে গেল হঠাৎ করেই, যেন দম আটকে গেছে গলায়। চমকে উঠে আবার ছোটার গতি বাড়িয়ে দিল দুই গোয়েন্দা। এক ছুটে এসে দাঁড়ালো গাড়ির কাছে। তারার আলোয় চিকচিক করছে বিশাল রোলস রয়েসের সোনালি হাতল। ঝটকা দিয়ে খুলে গেল এক পাশের দরজা। হাত বাড়িয়ে মুসাকে ভেতরে টেনে নিল রবিন। মুসার পরেই উঠে বসল কিশোর। হ্যানসন, চেঁচিয়ে উঠল সে, জলদি গাড়ি ছাড়ুন, বাড়ি ফিরে চলুন। যাচ্ছি মাস্টার পাশা, শান্ত গলায় বলল হ্যানসন। মৃদু গুঞ্জন তুলে স্টার্ট হয়ে গেল ইঞ্জিন। প্রায় নিঃশব্দে পাহাড়ি পথ ধরে ছুটল গাড়ি। যতই নামছে গতি বাড়ছে ততই। আরো বেশি, আরো। কি হয়েছিল? সিটে এলিয়ে পড়া দুই বন্ধুকে জিজ্ঞেস করলো রবিন। ওই চিৎকারটা কিসের? জানি না, বলল কিশোর, এবং আমি জানতে চাই না। কিশোরের কথার পিঠে বলল মুসা, যদি কেউ জানেও আমাকে বলতে মানা করব। কিন্তু হয়েছিল কি? আবার জিজ্ঞেস করলো রবিন। নীল ভূতের দেখা পেয়েছো? মাথা নাড়ল কিশোর। কিছুই দেখিনি, তবে ভয় পাইয়ে ছেড়েছে আমাদের কিছু একটা। ভুল হলো, শুধরে দিল মুসা। আতঙ্কিত করে ছেড়েছে। তাহলে গাল গল্প সব সত্যি? হতাশ হয়েছে যেন রবিন। ভূতের উপদ্রব আছে দুর্গে। আছে মানে? সারা আমেরিকার যত ভূতপ্রেত, জিন, ভ্যাম্পায়ার, ওয়ারউলফ, সব কিছুর আড্ডা ওটা। হেডকোয়ার্টার। শ্বাস প্রশ্বাস সহজ হয়ে আসছে মুসার। ওই ভূতের খনিতে আর কখনো ঢুকছে না আমরা। কি বলো? সমর্থনের আশায় নেতার দিকে চাইল মুসা। কিশোর শুনল কি না বোঝা গেল না। হেলান দিয়ে বসে আস্তে আস্তে চিমটি কাটছে নিচের ঠোঁটে। গভীর চিন্তায় মগ্ন। আর ওই দুর্গে ফিরে যাচ্ছি না আমরা, তাই না? আবার জিজ্ঞেস করলো মুসা। কিন্তু এবারেও সাড়া নেই কিশোরের। ছুটন্ত গাড়ির জানালা দিয়ে বাইরে চেয়ে আছে। এক নাগারে চিমটি কেটে যাচ্ছে নিচের ঠোঁটে। ইয়ার্ডে এসে পৌঁছালো গাড়ি। ড্রাইভারকে ধন্যবাদ জানিয়ে নেমে পড়ল তিন গোয়েন্দা। পরের বার বেটার লাক আশা করছি মাস্টার পাশা, জানালে দিয়ে গলা বাড়িয়ে বলল হ্যানসন। সত্যি খুব ভালো লাগছে আপনাদের সঙ্গ। বুড়ো ব্যাংকার আর ধনী বিধবাদের কাজ করে করে বিরক্ত হয়ে পড়েছিলাম। একঘেয়েমি কাটছে। গাড়ি নিয়ে চলে গেল ইংরেজ সোফার। বন্ধুদের নিয়ে জাঙ্ক ইয়ার্ডে এসে ঢুকলো কিশোর। ইয়ার্ডের ভেতরে এক ধারে একটা ছোট বাংলা মতো বাড়ি। তারই একটা ছোট্ট ঘরে ঘুমান চাচা চাচি। ঘরে জানালা দিয়ে আলো আসছে। টেলিভিশন দেখছেন দুজনে। রাত বেশি হয়নি, বলল কিশোর। তাড়াতাড়ি ফিরেছি, আরো আগে ফেরা উচিত ছিল। তারা খাওয়ার আগেই বলল মুসা। এখনো ফ্যাকাশে হয়ে আছে চেহারা। কিশোরের চেহারাও ফ্যাকাশে। আমি আশা করেছিলাম চিৎকারটা রেকর্ড করবে তুমি, তাহলে আবার এখন শোনা যেত, বোঝা যেত কিসের চিৎকার। তুমি আশা করেছিলে? প্রায় চেঁচিয়ে উঠল মুসা। প্রাণ নিয়ে পালাতে দিশে পাচ্ছিলাম না চিৎকার রেকর্ড করব। আমার নির্দেশ ছিল যে কোনো রকমের শব্দ রেকর্ড করার দায়িত্ব তোমার, শান্ত গলায় বলল কিশোর।
তবে পরিস্থিতি তো নিজের চোখেই দেখেছি, তোমাকে আর কি বলবো। সহজ 3 এর দিকে বন্ধুদের নিয়ে গেল কিশোর। হেডকোয়ার্টারে ঢোকার এটা সবচেয়ে সহজ গোপন পথ। ফ্রেমে আটকানো বিরাট একটা ওক কাঠের দরজা, গ্রানাইট পাথরের তৈরি ধসে পড়া একটা বাড়ি থেকে খুলে এনেছেন রাশেদ চাচা। ওটাকেই একটা দানবীয় স্টিম ইঞ্জিনের পুরনো বয়লারের এক প্রান্তে কায়দা করে বসিয়ে নেওয়া হয়েছে। লোহালক্করের মাঝে একটা খোরলে হাত ঢুকিয়ে দিল কিশোর। ভেতরে বসানো আছে একটা ছোট্ট বাক্স, তাতে চাবি রাখা। এমন জায়গায় বাক্স আর তার ভেতর দরজার চাবি থাকতে পারে, কল্পনাই করবে না কেউ। দরজার তালা খুলল কিশোর, টান দিয়ে খুলল পাল্লা, ঢুকে গেল বিরাট বয়লারে। পুরো সোজা হয়ে দাঁড়ানো যায় না, মাথা সামান্য নুয়ে বয়লারের ভেতর দিয়ে এগিয়ে চলল কিশোর। শেষ মাথায় বড় গোল একটা ফুটো, ওটার ভেতরে মাথা ঢুকিয়ে দিল কিশোর। শরীরটা বের করে নিয়ে এলো ট্রেলারের ভেতর। তার পেছনে একে একে ঢুকে পড়ল মুসা আর রবিন। সুইচ টিপে আলো জ্বেলে দিল কিশোর। ডেস্কের ওপাশে সুইভেল চেয়ারে গিয়ে বসে পড়ল। এখন কথা শুরু করলো কিশোর। দুর্গে কি কি ঘটেছে আলোচনা করব আমরা। মুসা কিসে ছুট লাগাতে বাধ্য করলো তোমাকে? কেউ বাধ্য করেনি, সাফ জবাব দিল মুসা। আমার নিজেরই ছুটতে ইচ্ছে করেছিল। বুঝতে পারোনি আমার প্রশ্ন? ছুটতে ইচ্ছে হলো কেন তোমার? কি হয়েছিল? শুরুতে কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলাম, আস্তে আস্তে বাড়ল অস্বস্তি, ভয়ে ভয়ে করতে লাগলো। তারপর হঠাৎ করেই চেপে ধরলো দারুণ আতঙ্ক। এরপর আর না ছুটে উপায় আছে? ঠিক। নিচের ঠোঁটে চিমটি কেটে বলল কিশোর। ঠিক একই ব্যাপার ঘটেছে আমার বেলায়ও। শুরুতে অস্বস্তি, তারপর ভয় ভয়, শেষে দারুণ আতঙ্ক। কিন্তু আসলে কি ঘটেছিল প্রথম থেকে ভেবে দেখা উচিত। ইকো হলো প্রতিধ্বনি শুনে প্রথম ভয় পাওয়া, জলদস্যুর ছবি, কাছে পরখ করতে যাওয়া, তারপর ঠান্ডা বাতাসের স্রোত, হিমেল শীতল বাতাসের স্রোত। শুধরে দিল মুসা। ছবিটার কথা নতুন করে ভেবেছে কিছু? ওটার চোখ এত জ্যান্ত মনে হলো কেন প্রথমে? হয়তো নিছক কল্পনা, বলল কিশোর। আসলে সত্যি সত্যি এমন কিছু দেখিনি আমরা, কিংবা শুনিনি যাতে আতঙ্কিত হতে হয়। নাই বা দেখলাম, টের তো পেয়েছি, বলল মুসা। এমনিতেই পুরনো আমলের বাড়িগুলোতে ঢুকতে ভয় ভয় লাগে, আর ক্যাসলটা তো ভূতের আড্ডাখানা। তাও যে সে ভূত না, বাঘা বাঘা সব বেটাদের বাস। মানুষ তো মানুষ, ছোটখাটো ভূতেরাই ঢুকতে সাহস করবে না ওখানে। জায়গাটা দেখলেই ভয় লাগে। আসল রহস্যটা হয়তো ওখানেই, বলল কিশোর। আবার টেরর ক্যাসেলে ঢুকবো, বাধা পেয়ে থেমে গেল। বেজে উঠেছে টেলিফোন। অবাক হয়ে সেটার দিকে চেয়ে আছে 3 গোয়েন্দা। মাত্র হপ্তাখানেক আগে এসেছে ওটা। টেলিফোন বুকে নাম ওঠেনি এখনো কিশোরের। অফিসের 2-4 জন, আর তারা 3 জন ছাড়া আর কেউই জানে না নাম্বারটা। তাহলে কে করলো ফোন? আবার হলো রিং। আবার তুমিই ধরো, ফিসফিস করে কিশোরকে বলল মুসা। হাত বাড়ালো কিশোর। আরেকবার রিং হতেই ধরল রিসিভার, তুলে কানে ঠেকালো। হ্যালো বলেই নামিয়ে আনলো, ধরলো একটা মাইক্রোফোনের সামনে। পুরনো মাইক্রোফোনটা জাঙ্কিয়ার্ড থেকেই জোগাড় করেছে কিশোর। পুরনো একটা রেডিও থেকে খুলে নিয়েছে স্পিকার, মাইক্রোফোন আর স্পিকারের কানেকশন করে দিয়েছে। টেলিফোন এলে 3 জনে একই সঙ্গে শোনার জন্য এই ব্যবস্থা। কথা নেই, শুধু অদ্ভুত একটা গুঞ্জন স্পিকারে। আবার রিসিভার কানে ঠেকালো কিশোর। হ্যালো নামিয়ে ধরলো মাইক্রোফোনের সামনে। এবারও শুধু গুঞ্জন। ক্রেডলে রিসিভার রেখে দিল কিশোর।
রং নাম্বার টাম্বার কিছু একটা হয়েছে। হ্যাঁ, যা বলছিলাম, টেরর ক্যাসেলে। আবার বেজে উঠল টেলিফোন। স্থির চোখে এক মুহূর্ত সেটার দিকে চেয়ে রইল কিশোর। ছো মেরে তুলে নিল রিসিভারটা। হ্যাঁ, হ্যালো। নামিয়ে আনলো মাইক্রোফোনের সামনে। আবার গুঞ্জন স্পিকারে। না, আগের মতো নয়, একটু যেন পরিবর্তন হয়েছে। বহু দূর থেকে আসছে যেন শব্দটা, কাছিয়ে আসছে ধীরে ধীরে। হঠাৎই গুঞ্জনের ভেতর থেকে ভেসে এলো বিদঘুটে একটা ঘরঘরানি। গলার কাছে পানি নিয়ে কুলি করছে যেন কেউ। তারপর অনেক কষ্টে যেন একটা শব্দ উচ্চারিত হলো। দূরে। থেমে গেল কথা। সাই সাই ঝড় বইছে যেন স্পিকারে। আবার উচ্চারিত হলো দুটো শব্দ। দূরে থাকবে। থেমে গেল কথা। হঠাৎ গলা টিপে ধরে থামিয়ে দেওয়া হয়েছে যেন। ধীরে ধীরে কমে এলো সাই সাই। দূর থেকে দূরে মিলিয়ে গেল গুঞ্জন। কি থেকে দূরে থাকবে? রিসিভারের দিকে চেয়ে ওটাকেই যেন প্রশ্ন করল কিশোর। তারপর আস্তে করে নামিয়ে রাখলো ক্রেডলে। দীর্ঘ এক মুহূর্ত কেউ কোনো কথা বলল না। তারপর হঠাৎ করেই উঠে দাঁড়ালো মুসা। বাড়ি যেতে ইচ্ছে হচ্ছে আমাকে। এই মাত্র মনে পড়ল জরুরি একটা কাজ ফেলে এসেছি। আমিও যাব। রবিনও উঠল। আমিও যাব তোমার সঙ্গে। আমারও যাওয়া দরকার। মেরি চাচি হয়তো ভাবছেন। উঠে দাঁড়ালো কিশোরও। হুড়োহুড়ি ঠেলাঠেলি করে বেরুতে গিয়ে একে অন্যের গায়ে ধাক্কা খেল ওরা। কে কার আগে বেরোবে সেই চেষ্টায় ব্যস্ত। বাক্য পুরো করতে পারেনি অদ্ভুত গলাটা। কিন্তু বুঝতে একটু অসুবিধা হলো না ছেলেদের। আসলে কি বলতে চেয়েছে ওটা? বলতে চেয়েছে টেরর ক্যাসল থেকে দূরে থাকবে। সত্যি একটা সমস্যায় পড়া গেল, বলল কিশোর। পরদিন বিকেলে হেডকোয়ার্টারে বসে আছে দুই গোয়েন্দা। কিশোর বসে আছে তার সুইভেল চেয়ারে। পোড়া ডেস্কের এ পাশে বসেছে মুসা। রবিন গেছে লাইব্রেরিতে। সমস্যা আসলে দুটো, আবার বলল গোয়েন্দা প্রধান। বলছি, কি করে সমাধান করবে সমস্যার? বলল মুসা। খুব সহজ। রিসিভার তুলে ফোন করো মিস্টার ক্রিস্টোফারকে। বলে দাও তার জন্য ভূতুরে বাড়ি খুঁজে বের করতে পারবো না আমরা। জানাও একটার কাছে গিয়েছিলাম, কোনো মতে প্রাণ বাঁচিয়ে ফিরেছি। আর একবার ওটার কাছে ঘেঁষতে চাই না। মুসার পরামর্শের ধার দিয়েও গেল না কিশোর। আমাদের প্রথম সমস্যা, বলল সে, জানা কে ফোন করেছিল গত রাতে। কে নয়, শুধরে দিল মুসা। বল কিসে? ভূত, প্রেতাত্মা, ওয়্যারউলফ, ভ্যাম্পায়ার। ওদের কেউই টেলিফোন ব্যবহার করতে জানে না, মনে করিয়ে দিল কিশোর। সে তো পুরোনো আমলের কথা। আমরা আধুনিক হয়েছি। ভূতদেরও আধুনিকতার দোষ কি? গতরাতে যেই ফোন করে থাকুক, গলাটা মোটেই মানুষের মতো মনে হয়নি আমার। চিন্তিত দেখালো গোয়েন্দা প্রধানকে। ঠিকই বলেছ। আমরা তিনজন আর হ্যানসন ছাড়া কোনো মানুষের জানার কথা না। গতরাতে টেরর ক্যাসেলে গিয়েছিলাম। প্রেতাত্মাদের জানতে বাধা কোথায়? প্রশ্ন রাখল মুসা। তা নেই, অনিচ্ছা সত্ত্বেও সায় দিল কিশোর। তবে দুর্গটা সত্যি ভূতরে কিনা দেখে ছাড়ব। জন ফিল্বির ব্যাপারে আরো অনেক বেশি জানতে হবে আমাদের। টেরর ক্যাসেলে কারো প্রেতাত্মা থেকে থাকলে ওরই আছে। হ্যাঁ, এটা একটা কথার মতো কথা বলেছ, খুশি হয়ে বলল মুসা। এবার বলো দ্বিতীয় সমস্যাটা কি? এমন কাউকে খুঁজে বের করা যে জন ফিল্বির সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছে। কিন্তু সে তো অনেক বছর আগের কথা। তেমন কাকে পাবো আমরা? অনেক আর কত। আত্মহত্যা না করলে এখনো বেঁচে থাকতে পারতো জন ফিল্বি। তার সঙ্গীদের অনেকেই নিশ্চয় বেঁচে আছে এখনো। হলিউডে খোঁজ করলো তেমন কাউকে না কাউকে পেয়েই যাবই আমরা। তা হয়তো পেয়ে যাব। আমার মনে হয় ফিল্বির ব্যাপারে সবচেয়ে বেশি বলতে পারবে তার ম্যানেজার, মিস্টার ফিশফিশ। মিস্টার ফিশফিশ প্রায় চেঁচিয়ে উঠল মুসা। এটা আবার কেমন নাম? ডাক নাম।
লোকে ওই নামেই ডাকতো। আসল নাম হ্যারি প্রাইস। এই যে ওর ছবি। একটা কাগজ সহকারীর দিকে ঠেলে দিল গোয়েন্দা প্রধান। একটা ছবি, তার নিচে কিছু লেখা। পুরনো একটা খবরের কাগজ থেকে ফটোকপি করে এনেছে রবিন। ছবিতে দুজন লোক, একজন লম্বা, হালকা পাতলা, পুরো মাথায় টাক, হাত মেলাচ্ছে তার চেয়ে সামান্য বেটে একটা লোকের সঙ্গে। মাথায় ঘন চুল, হাসি খুশি সুন্দর চেহারা। টাক মাথা লোকটার চোখ দেখলেই ভয় লাগে। গলায় একটা গভীর কাটা দাগ। ইয়া আল্লাহ! বিস্মিত মুসা। এই জন ফেলবির আসল চেহারা? খামোকায় ছদ্মবেশে অভিনয় করেছে। আসল চেহারা দেখালেই ভয় বেশি পেত লোকে। এই চোখ আর গলার কাটা কলজে কাঁপিয়ে দেয়। ভুল করছো, ও নয়। জন ফিল্বি হলো অন্য লোকটা। চেহারা সুন্দর, হাসিটাও আন্তরিক। খাইছে। আরো বিস্মিত হলো মুসা। ওই লোকটা ফিল্বি। ভূত, প্রেত আর দানবের অভিনয় করত। এত সুন্দর মানুষটা। হ্যাঁ, ব্যক্তিগত জীবনে নাকি খুবই লাজুক লোক ছিল ফিল্বি। তাছাড়া তোতলাতো। বন্ধুবান্ধব ছিল না বললেই চলে। কি করে জানি ফিসফিসের সঙ্গে ভাব হয়ে গিয়েছিল। শেষে ম্যানেজার নিযুক্ত করে ফেলল। লোকে আগে ঠকাতো ফিল্বিকে। ফিসফিস ম্যানেজার হওয়ার পর আর পারেনি। স্বাভাবিক, মন্তব্য করল মুসা। সামনে না করে কার বাপের সাধ্য করলেই তো ছুরি বের করবে। ওকে খুঁজে পেলে কাজ হতো। অনেক কিছু জানতে পারতাম ফিল্বির ব্যাপারে। কি করে ওর খোঁজ পাওয়া যাবে কিছু ভেবেছো? টেলিফোন গাইড। গাইডের ওপর হুমড়ি খেয়ে পড়ল দুই গোয়েন্দা। শেষ অবধি নামটা খুঁজে পেল মুসা। এই যে, চেঁচিয়ে উঠল মুসা। হ্যারি প্রাইস, 812 উইন্ডিং ভ্যালি রোড। ফোন করবে ওকে। না, লোক জানাজানি হয়ে যেতে পারে। ওর সঙ্গে দেখা করব আমরা। টেলিফোনের দিকে হাত বাড়ালো কিশোর। গাড়ি দরকার। গাড়িটা পাওয়ায় খুব উপকার হয়েছে। কিশোরের দিকে চেয়ে বলল মুসা। আচ্ছা, 30 দিন শেষ হয়ে গেলে কি করব বলো তো? সে তখন দেখা যাবে। বুদ্ধি একটা ভেবে রেখেছি। হ্যালো, কিশোর পাশা। গাড়িটা চাই, এখুনি। রিসিভার নামিয়ে রাখলো কিশোর। চলো উঠি। চাচিকে বলতে হবে রাতে দেরি করে খাবো। বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে পারলো বটে কিশোর, কিন্তু সন্দেহ গেল না মেরি চাচির। গাড়ি এসে গেছে। রাজকীয় রোলস রয়েসের দিকে চেয়ে চিন্তিত ভঙ্গিতে এদিক ওদিক মাথা নাড়ালেন তিনি। এরপর কি করবি কিশোর, তুই জানিস? এই বয়সেই রোলস রয়েস? তাও আবার আরব শেখের ফরমাস দেয়া? নষ্ট হয়ে যাবি তো। আবার যদি মত পাল্টে ফেলে মেরি চাচি, এই ভয়ে কিশোর তাড়াতাড়ি গিয়ে উঠে পড়ল গাড়িতে। মুসা উঠে বসতেই দ্রুত ইয়ার্ড থেকে বেরিয়ে যাবার নির্দেশ দিল হ্যানসনকে। কোথায় যেতে হবে শেফারকে জানালো কিশোর। ম্যাপ বের করে দেখে নিল হ্যানসন উইন্ডিং ভ্যালিটি কোথায়। রকি বিচ থেকে বেশ দূরে একটা পর্বতমালার ধারে উপত্যকাটা। নিঃশব্দে ছুটে চলল রোলস রয়েস। পাহাড়ি পথ ধরে উঠে যাচ্ছে গাড়ি। সেদিকে চেয়ে বলল কিশোর। হ্যানসন, ব্ল্যাক ক্যানিয়ন দিকে যাচ্ছি কেন? ওদিক দিয়েই যেতে হবে মাস্টার পাশা। ক্যানিয়নের মাইলখানেক দূর দিয়ে বেরিয়ে যাব। ভালোই হলো, আবার একবার ঢুকবো ব্ল্যাক ক্যানিয়নে। কয়েকটা ব্যাপারে শিওর হওয়া দরকার। মিনিট কয়েক পরেই গিরিপথের প্রবেশ মুখে পৌঁছে গেল ওরা। ভেতরে ঢুকে পড়ল গাড়ি। পরিচিত পথ, অথচ কেমন অপরিচিত মনে হচ্ছে এখন। দিনের আলোয় একবারে অন্যরকম লাগছে পথটাকে। ভেঙে পড়া ক্রসবার আর পাথরের স্তূপের কাছে এনে গাড়ি রাখলো হ্যানসন। পথের দিকে চেয়ে বলে উঠল, দেখুন দেখুন, আরেকটা গাড়ির টায়ারের দাগ। গতরাতেই ব্যাপারটা লক্ষ্য করেছি। কেউ অনুসরণ করেছিল আমাদেরকে। অনুসরণ? কে?
একে অন্যের দিকে চাইল মুসা আর কিশোর। আরেক রহস্য মাথাচাড়া দিচ্ছে, বলল কিশোর। যাকগে, আগের কাজ আগে শেষ করি। টেরর ক্যাসেলের বাইরটা ঘুরে দেখব, চলো। চলো, বলল তৃতীয় গোয়েন্দা। বাইরে দিয়ে ঘুরতে আমার কোনো আপত্তি নেই। দিনের আলোয় অনেক সহজে, অনেক কম সময়ে দুর্গের কাছে পৌঁছে গেল ওরা। বিশাল টাওয়ার আকাশ ছুঁতে চাইছে যেন। গত রাতে ওই ভূতের আড্ডায় ঢুকেছিলাম, ভাবলে এখনো গা ছমছম করে, বলল মুসা। দুর্গের বাইরের দিকে পুরো এক পা ঘুরে এলো কিশোর, তারপর আবার চলল পেছনে। ওখান থেকে প্রায় খাড়া নিচে নেমে গেছে পাহাড়টা। বাড়িটাতে মানুষ থাকে কিনা বুঝতে চাইছে, বলল কিশোর। তাহলে তার কিছু না কিছু চিহ্ন থাকবেই, জুতোর ছাপ, সিগারেটের পোড়া টুকরো। পাওয়া গেল না তেমন কিছু। পরিশ্রান্ত হয়ে পড়ল দুজনেই, দুর্গের পাশে বিশ্রাম করতে বসলো। না, মানুষ থাকে না এখানে, বলল কিশোর। ভূত আছে, তাও বিশ্বাস করতে পারছি না। হঠাৎ তীক্ষ্ণ এক চিৎকারে চমকে উঠল দুজনেই। মানুষ, মানুষের গলা! লাফিয়ে উঠে ছুটল ওরা। কয়েক পা এগিয়েই দাঁড়িয়ে পড়ল। দুর্গের সদর দরজা দিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে দুটো মানুষ, আতঙ্কিত গলায় চেঁচাচ্ছে। হঠাৎ কিসে হোঁচট লেগে হুমড়ি খেয়ে পড়ে গেল একজন। চকচকে কিছু একটা ছিটকে পড়লো হাত থেকে, কিন্তু ওটা তুলল না সে। হাঁচড়ে পাচড়ে কোনো মতেই উঠেই সঙ্গীর পেছনে ছুট লাগলো আবার। ভূত না, বিস্ময়ের ঘোর কাটাতেই বলে উঠল মুসা। তবে ছোটার ধরন দেখে মনে হচ্ছে ভূতের সঙ্গে দেখা হয়েছে। জলদি, বলেই ছুটতে শুরু করলো কিশোর। বেটাদার চেহারা দেখা দরকার। দ্রুত দৌড়াচ্ছে কিশোর, পেছনে মুসা। প্রায় চোখের আড়ালে চলে গেছে। পাকটা ঘুরলেই অদৃশ্য হয়ে যাবে, ধরা যাবে না ওদের। বুঝে ছোটার গতি কমিয়ে দিল কিশোর। দাঁড়িয়ে পড়ল এসে। যেখানে আছাড় খেয়েছিল একজন, কাছেই পড়ে আছে চকচকে জিনিসটা। টর্চ। নিচু হয়ে তুলে নিল কিশোর। খুদে একটা নেম প্লেট আটকানো টর্চের গায়ে, তাতে দুটো অক্ষর খোদাই করা, টিডি। জোরে জোরে পড়ল কিশোর। কে হতে পারে বলতো মুসা? টেরিয়ার ডয়েল। প্রায় ফেটে পড়ল মুসা। শুটকো টেরি, কিন্তু তা কি করে হয়? বেটা এখানে আসবে কেন? এসেছে, লাইব্রেরিতে রবিনের কাজকর্ম দেখেছিল। ভুলে গেছো? আমাদের কার্ড ওই বেটাই চুরি করেছে। গতরাতে ফলো করেছিল ওই। সব সময়ই তো পেছনে লেগে থাকে শুটকো। কি করি না করি জানার চেষ্টা করে। এবারেও নিশ্চয়ই একই ব্যাপার। আমাদের কাজে গোল বাঁধানোর তালে আছে। তা হতে পারে। চিন্তিত দেখাচ্ছে সহকারী গোয়েন্দাকে। রাতে আমরা ঢুকেছি, দেখেছে, তখন সাহস করিনি। দিনের বেলা দেখতে এসেছে। কেন গিয়েছিলাম দুর্গের ভেতরে? কেমন মজা, খেলি তো ভূতের তারা। হাসি একান ওকান হয়ে গেল মুসার। ব্যাপারটাকে এত হালকাভাবে নিতে পারল না কিশোর। টর্চটা পকেটে ঢুকিয়ে রাখতে রাখতে বলল, এত হাসির কিছু নেই। ভূত আমাদেরকেও ছাড়েনি। তবে আমরা আবার ঢুকবো ওদের আড্ডায়, কিন্তু শুটকো আর এদিক মারাবে না। ভাবছি এখনই আবার ঢুকবো দুর্গে। দিনের আলোয় ভালো করে দেখতে চাই সব। প্রতিবাদ করতে গিয়েও থেমে গেল মুসা। ভারী কিছু ধসে পড়ার শব্দ কানে আসছে। চমকে চোখ তুলে চাইল দুজনেই। ঠিক মাথার উপরে পাহাড়ের চূড়ার কাছ থেকে গড়িয়ে নেমে আসছে বিশাল এক পাথর। ছুট লাগাতে যাচ্ছিল মুসা, খপ করে তার হাত ধরে ফেলল। কিশোর, থাম, আমাদের ওপর পড়বে না। কয়েক গজ দূরে দিয়ে চলে যাবে। ঠিকই। ওদের কয়েক গজ দূরে দিয়ে তুমুল গতিতে ছুটে গেল। পাথরটা 10 গজ নিচে রাস্তায় আছড়ে পড়ল। পথের সর্বনাশ করে দিয়ে চারিদিকে কংক্রিটের গুঁড়ো ছড়িয়ে ফেলে গড়িয়ে নেমে গেল ঢালু পথ বেয়ে।
ইয়াল্লাহ, এখন গা কাঁপছে মুসার। গায়ে পড়লে টেরর ক্যাসেলের ভূতের সংখ্যা আরো দুটো বাড়ত। দেখ দেখ, মুসার হাত খামচে ধরে টান দিল কিশোর। ঢালের গায়ে ওই যে ঝোপটা, কে যেন নড়াচড়া করছে ওর ভেতরে। নিশ্চয়ই বেটা শুটকো। অন্য ধার দিয়ে ঘুরে আমাদের অলক্ষ্যে গিয়ে চড়েছে ওখানে, পাথর গড়িয়ে দিয়েছে আমাদের দিকে। এবার আর বেটাকে ছাড়ছি না আমি। শার্টের হাতা গোটাতে লাগলো মুসা। শিক্ষা দিয়েই ছাড়বো। খাড়াই বেয়ে তাড়াহুড়ো করে উঠতে শুরু করলো দুই গোয়েন্দা। আলগা পাথর আর ছড়িয়ে ছিটিয়ে জন্মে থাকা কাটা ঝোপ বাধা সৃষ্টি করেছে। খানিকটা ওঠার পরেই দেখলো ওরা দ্রুত সরে যাচ্ছে একটা মূর্তি। দেখতে দেখতে হারিয়ে গেল একপাশে। আরও দ্রুত ওঠার চেষ্টা করলো দুজনে। পাহাড়ের গা থেকে কার্নিসের মতো বেরিয়ে থাকা বিরাট একটা চ্যাপ্টা পাথরের কাছে এসে থমকে গেল। ওটা ডিঙ্গানো সম্ভব না। ওখানেই দাঁড়িয়ে জোরে জোরে হাঁপাতে লাগলো দুজনে। কার্নিসের মতো পাথরটার একপাশে পাহাড়ের গায়ে বড়সড় একটা চৌকোনা গুহামুখ। গুহার নিচ থেকে সামনে বেরিয়ে আছে বড় বড় আরেকটা চ্যাপ্টা পাথর, অনেকটা ঝোলা বারান্দার মতো। আরাম করে বসা যাবে ওখানে। ওটার দিকে এগিয়ে চলল দুই বন্ধু। প্রায় পৌঁছে গেছে বারান্দার কাছে। এই সময় মাথার ওপরে চাপা গম্ভীর একটা শব্দ হলো। তারপরেই পাথরে পাথরে ঠোকাঠুকির আওয়াজ। চমকে আবার চোখ তুলে চাইল দুজনেই। এবার আর একটা নয়, অসংখ্য পাথরের ধস নেমে আসছে। বরফের মতো জমে গেল যেন মুসা। কি করবে বুঝে উঠতে পারল না, কিন্তু বুদ্ধি হারালো না কিশোর। এক মুহূর্ত দ্বিধা করলো। পরক্ষণেই সঙ্গীর হাত ধরে হ্যাঁচকা টান মারল। ঝোলা বারান্দার ওপর প্রায় হুমড়ি খেয়ে এসে পড়ল দুজনে। জোরে এক ধাক্কা দিয়ে মুসাকে গুহার ভেতরে ঠেলে দিল কিশোর। নিজেও গড়িয়ে চলে গেল ভেতরে। দ্রুত গড়াতে গড়াতে গর্তের একেবারে শেষ সীমানায় চলে এলো দুজনে। ঠিক এই সময় প্রথম পাথরটা আঘাত হানলো বারান্দায়। দেখতে দেখতে শুরু হয়ে গেল পাথর বৃষ্টি। ছোট, মাঝারি, বড়, সব রকমের, সব আকারের পাথর পড়ছে এক নাগারে। বজ্রের গর্জন তুলে আছড়ে এসে বারান্দায় পড়ছে পাথর। কিছু গড়িয়ে নেমে যাচ্ছে, কিছু যাচ্ছে আটকে, কিছু গড়িয়ে চলে আসছে ভেতরে। একটার পর একটা জমেছে পাথর। দেয়াল উঠে যাচ্ছে গর্তের সামনের খোলা অংশে। গর্তের শেষ মাথায় দেয়ালের গায়ে সেটে বসে রইল দুই বন্ধু। আলো অদৃশ্য হয়ে যাচ্ছে তাদের চোখের সামনে থেকে। হারিয়ে যাচ্ছে আকাশ। কয়েক সেকেন্ডেই পাহাড়ের ঢালে পাথরের কবরে আটকে গেল ওরা। জ্যান্ত কবর। আলো আর আকাশ পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে চোখের সামনে থেকে। ঘুটঘুটে অন্ধকার। বাইরে ধীরে ধীরে কমে এলো পাথরদশের গর্জন। স্তব্ধ হয়ে গেছে দুই বন্ধু। নিকষ কালো অন্ধকার। গর্তের ভেতরে ছোট্ট পরিসর। বাতাসে ভাসছে ধূলিকণা। দম আটকে দিতে চাইছে। কিশোর কাশতে কাশতে বলল মুসা, ফাঁদে আটকে গেছি আমরা, আর বেরোতে পারবো না। দম বন্ধ হয়ে মরবো এবার। নাকে রুমাল চাপা দাও জলদি, বলল কিশোর। শিগগিরই নেমে যাবে ধূলিকণা। অন্ধকার হাত বাড়িয়ে সঙ্গীর কাঁধ চেপে ধরল সে। ভেবো না, দম বন্ধ হয়ে মরবো না। ভূমিকম্পের ফলে সৃষ্ট হয়েছে এই গুহা। আমি দেখেছি এক পাশের দেয়ালে বড় একটা ফাটল আছে। কোথায় গিয়ে শেষ হয়েছে জানি না, তবে ওটা দিয়ে বাতাস চলাচল করে। শুটকোকে ধন্যবাদ, ওর সৌজন্যেই একটা টর্চ আছে এখন আমার পকেটে। ঠিকই, শুটকোকে ধন্যবাদ, ব্যঙ্গ করল মুসা। ওর সৌজন্যেই এই কবরে আটকেছি আমরা। ইস, পগাটাকে যদি হাতের কাছে পেতাম এখন, সরু ঘাড়টাই মুটকে দিতাম। কিন্তু ওই করেছে কাজটা, কোনো প্রমাণ নেই। পাথরের ধস কেন নেমেছে কিছুই জানি না আমরা এখনো। বলতে বলতেই টর্চের বোতাম টিপে দিলে কিশোর। গাঢ় অন্ধকার চিরে দিল তীব্র আলোর রশ্মি। আলো ফেলে দেখল কিশোর, ফুট 6 উঁচু গুহাটা, পাশ 4 ফুট মতো। একপাশের দেয়ালের উপর থেকে নিচ পর্যন্ত
9-10 ইঞ্চি চওড়া একটা ফাটল। ঝিরঝির করে বাতাস আসছে ও পথে, কিন্তু ওদিক দিয়ে বেরোনো যাবে না। বিরাট এক পাথর আটকে গেছে গর্তের মুখে। ওটার আশেপাশে ওপরে ছোট বড় আরো পাথর ঠেসে আটকেছে। তার ওপর জমেছে বালি আর মাটি। হুম, খুব সুন্দরভাবেই পাথরের দেয়াল উঠেছে, যেন ভালো একটা কাজের কাজ হয়েছে, এমনই ভঙ্গিতে বলল কিশোর। এখনো বড় বড় কথা গেল না তোমার? মুসার গলায় ক্ষোভ। বলে ফেললেই হয় ভালো মতো আটকে গেছি আমরা, আর বেরোতে পারবো না। সেটা বলতে যাব কেন? এখনো জানি না বের হতে পারবো কি না। এসো ঠেলা লাগাই, যদি নাড়াতে পারি। গায়ের জোরে ঠেলা লাগালো দুজনে। এক চুল নড়ল না পাথর। হাঁপাতে হাঁপাতে বসে পড়ল ওরা বিশ্রাম নিতে। হ্যানসন নিশ্চয় আসবে, কেঁদেই ফেলবে যেন মুসা, কিন্তু কিছুতেই খুঁজে পাবে না আমাদের। শেষে পুলিশে খবর দেবে, পুলিশ আসবে, বয় স্কাউটরা আসবে, খোঁজাখুঁজি হবে প্রচুর। আমরা চেঁচালেও সে আওয়াজ বাইরে যাবে না। তার মানে আর কোনো দিনই চুপ করে গেল সে। কিশোর শুনছে না কথা, মাটিতে হাঁটু গেড়ে বসে আছে। হাতের টর্চের আলোয় আলোকিত হয়ে গেছে গুহার পেছন দিকটা। তীক্ষ্ণ চোখে সেদিকে চেয়ে আছে সে। ছাই দেখা যাচ্ছে, বলল কিশোর। কোনো কারণে এখানে আশ্রয় নিয়েছিল কেউ। বলতে বলতেই উঠে গিয়ে ছাইয়ের কাছে বসল সে। এক হাতে টর্চ নিয়ে অন্য হাতে খুঁড়তে শুরু করলো ছাই আর ধুলোর গাদা। 1/2 ইঞ্চি মতো বেরিয়েছিল। খুঁড়ে খুঁড়ে প্রায় ইঞ্চি চারেক বের করে ফেললো ওটার মাথা। একটা শক্ত ডাল টানা হেঁচড়া করে ডালটা বের করে নিয়ে এলো সে। 1 ফুট 4 লম্বা, 1 ইঞ্চি 2 পুরু, এক মাথা পোড়া। কপাল ভালো আমাদের, বলে উঠল কিশোর। ডালটা পেয়ে গেছি, নিশ্চয় এর মাথায় খাবার গেথে পুড়িয়ে খেয়ে গেছিল লোকটা। ডালটার দিকে হাবার মতো চেয়ে রইল মুসা। পুরনো আধপোড়া ওই লাঠি তাদের কি কাজে লাগবে বুঝতে পারছি না। এটা দিয়ে চার লাগিয়ে পাথর সরানোর কথা ভাবছ নাকি? জানতে চাইল মুসা। খামুকায় খাটবে তাহলে? না, চার দেব না। কোনো কথা মনে এলে আগেভাগেই সেটা জানিয়ে দেওয়ার পক্ষপাতী নয় কিশোর। আগে দেখে নেয় তার পরিকল্পনায় খুঁত বেরোয় কিনা, তারপর দরকার হলে প্রকাশ করে। এটা জানে মুসা, তাই ডালটা দিয়ে কি করবে না করবে সে ব্যাপারে আর কোনো প্রশ্ন করল না সঙ্গীকে। কোমরের বেল্টে ঝোলানো 8 ফলার ছোট সুইস ছুরিটা খুলে নিল কিশোর। একটা কাটিং ব্লেড বের করে কাজে লেগে গেল। ডালের পোড়া মাথাটা চেঁচে চোখা করে ফেলল কিশোর। ছুরিটা আবার আগের জায়গায় রেখে দিয়ে ডাল হাতে করে গিয়ে দাঁড়ালো পাথরের দেয়ালের সামনে। আলো ফেলে ভালো মতো পরীক্ষা করে দেখলো দেয়ালটা। বোঝার চেষ্টা করলো কোন দিকে পাথরের সংখ্যা কম। তারপর লাঠির চোখা মাথা দিয়ে খোঁচা লাগালো দেয়ালের একপাশে। কয়েক ইঞ্চি ঢুকেই ঠেকে গেল লাঠির মাথা। জোরাজুরি করেও আর ঢোকানো গেল না। নিশ্চয়ই পাথরে আটকে গেছে। টেনে বের করে এনে আবার খানিকটা ওপরে ঢোকালো সে। আবার কয়েক ইঞ্চি ঢুকে ঠেকে গেল মাথা। আবার বের করে এনে আরেক জায়গায় ঢোকালো। এবার আর ঠেকলো না। ওপাশে বেরিয়ে গেল চোখা মাথাটা। হ্যাচকা টানে বের করে আনতেই হর করে ঝরে পড়ল কিছু বালিমাটি। আপন মনেই মাথা ঝোঁকালো কিশোর। ছিদ্রটাতে আবার লাঠি ঢোকালো। আস্তে আস্তে চার দিতে লাগলো চারদিকে। বালিমাটি ঝরে পড়তে লাগলো। হাত ঢুকানো যায় এমন একটা গর্ত হয়ে গেল দেয়ালের গায়ে শিগগিরই। আলো চুয়ে ঢুকছে গুয়ার ভেতর। আবার কাজে লেগে গেল কিশোর। কয়েক মিনিটেই গর্তটার পাশে ওরকম আরেকটা গর্ত করে ফেলল। দুটো গর্তের মাঝামাঝি আবার লাঠি ঢুকিয়ে দিল। খোঁচাতে খোঁচাতে বালিমাটি ফেলে এক করে ফেলল দুটো গর্ত। বেশ বড় একটা ফোকর হয়ে গেছে এখন। ফোকরের কাছে চোখ নিয়ে গিয়ে বাইরে তাকালো সে। চোখের সামনে ফুটে উঠল গোল একটা বড় পাথর। এবার সন্তুষ্ট গলায় বলল কিশোর, এসো, হাত লাগাও। এতক্ষণ ধরে পড়ছিলাম রকিব হাসানের 3 গোয়েন্দা সিরিজের
রোমাঞ্চ গল্প 3 গোয়েন্দা দ্বিতীয় পর্ব। গল্পের তৃতীয় পর্বটি পরের দিন পেয়ে যাবেন। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে গল্পের তৃতীয় পর্ব নিয়ে। খোদা হাফেজ।